ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের ফার্স্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ সরকার। আমরা অনেক দিন ধরে বলছিলাম যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট উইথ ফ্রিল্যান্সিং কোর্সটি শুরু করব। সো আলটিমেটলি শুরু করে দিলাম। এই কোর্সের আপনারা কী কী শিখতে পারবেন অলরেডি আমরা আলোচনা করেছি। আজকে থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। চলেন আমরা শুরু করি। ফার্স্টে আমরা বিভিন্ন টেকনোলজি সম্পর্কে কী কী শিখবো, কোনটা কেন শিখবো, কোনটার কাজ কী, এগুলি সম্পর্কে আজকে জানবো। সো আজকের ক্লাস টপিকগুলি হচ্ছে, সো আমরা টপিক অনুযায়ী এগিয়ে যাই। চলেন ফার্স্টে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিংটা আসলে কী। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, যেটা হচ্ছে আপনি কোনো গণ্ডির ভিতর থেকে কাজ করতে হবে না, কোনো একটা আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। হচ্ছে আপনার জবের পাশাপাশি নিজেকে একটু সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে পারবেন। সো অনেকে এটাকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে। আপনি চাইলে আপনার একটু ব্যাক সাপোর্ট পাওয়ার জন্য এটাকে কাজ করতে পারেন, অথবা অনেকে জব ছেড়েও ফ্রিল্যান্সিং করেন। তবে আমি বলবো প্রথম অবস্থায় জব ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে আসাটা খুবই টাফ এবং খুবই কষ্টকর একটা ব্যাপার। আর হচ্ছে এই সেক্টরটা খুবই হার্ড, না এতটাও হার্ড না, যতটা হার্ড হলে যে একেবারে ছেড়ে দিতে হবে। সো তবে মোটামুটি একটু হার্ড। সো আমি মনে করি যে আপনার নিজের একটা পজিশন দাঁড়ানোর আগ পর্যন্ত জব করতে হবে। দেন আপনি যদি মনে করেন যে না, আপনার জব এখানে থেকে মোটামুটি একটা ভালো একটা পজিশন হয়ে গেছে, তখন আপনি জব ছেড়ে দিতে পারেন। তবে জব ছেড়ে সরাসরি ফ্রিল্যান্সিংয়ে চলে আসাটা, এটা হচ্ছে একেবারে ভুল আমাদের। সো কখনোই আপনার জব যদি থাকে সেটা হচ্ছে আপনার সাপোর্ট, আর এখন হচ্ছে আপনি পার্ট টাইম এটাকে করতে হবে। অবশ্যই প্রথম অবস্থায় পার্ট টাইম অবশ্যই নিতে হবে। দেন যদি মনে করেন যে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, মাসে আপনার জব থেকে যা আসতো তার থেকে বেশি আসতেছে, তখন আপনি এটাকে ফুল টাইম নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে কিছু পেজের সমষ্টি। আমরা একটা ওয়েবসাইট দেখি, একটা না, আমরা অনেক অনেক ওয়েবসাইট দেখি, যেমন ফেসবুক, গুগল, হ্যাঁ এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন বাংলাদেশের টপ ওয়েবসাইটগুলির মধ্যে আছে টেকটিউন্স.com, ট্রিকবিডি.com, রিডবাস.com। মানে এই ধরনের যে ওয়েবসাইটগুলি আছে, বিভিন্ন পেজের সমষ্টি, বিভিন্ন কিছু আমরা শিখতে পারি, বা সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট। এরপর আছে বাংলাদেশের মধ্যে ওভার, হ্যাঁ মানে এই ধরনের যে ওয়েবসাইটগুলি, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট। আর এইগুলো যে ডিজাইন করা হয়, বিভিন্ন স্টাইল দেওয়া হয়, অ্যানিমেশন দেওয়া হয়, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন কি? একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, যেমন লগ ইন সিস্টেম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেম। যেমন ধরেন আপনি একটা লগ ইন করলেন, আপনার ফেসবুকে যাই যদি আমরা, তাহলে লগ ইন করার অপশন থাকে। আমরা যদি লগ ইন করি, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিই সেই নামে যদি অলরেডি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কী করে হোম পেজে নিয়ে যায়। আর যদি এই নামের আইডি এবং পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে কী বলে যে রং, ইউর পাসওয়ার্ড এবং ইউজার নেম ইজ রং। সো এই যে কাজগুলি, বিভিন্ন ফাংশনের কাজগুলি হচ্ছে, এগুলো হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে যখন এই অ্যাপ্লিকেশনগুলি দেওয়া হয়, তখন ওই ওয়েবসাইটটা জীবন্ত হয়ে ওঠে। আর ওয়েব ডিজাইনে কি অ্যাপ্লিকেশন থাকে? হ্যাঁ, ওয়েব ডিজাইনে অ্যাপ্লিকেশন থাকে না, বাট ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন থাকে। কারণ আমরা যে বিভিন্ন ফাংশনগুলি করি, এগুলো হচ্ছে একটা ডেভেলপমেন্টের অংশ। অ্যাপ্লিকেশন ছাড়া এ সকল ডিজাইনকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ওয়েবসাইট দুই প্রকার আমরা সবাই জানি, এটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে কোনো ধরনের কোনো ফাংশনের কাজ থাকে না, অ্যাপ্লিকেশনের কাজ থাকে না, সেগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেগুলোতে বিভিন্ন ফাংশনের কাজ থাকে, বিভিন্ন পিএইচপির কাজ থাকে, ডেভেলপমেন্টের কাজ থাকে, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ডাইনামিক ওয়েবসাইট। সো ওয়েব ডেভেলপমেন্ট কি আমরা এতক্ষণে জেনে গেছি, যে ওয়েবসাইটগুলোতে ডাইনামিক সিস্টেম থাকে, বিভিন্ন ফাংশনের কাজ থাকে, তখন সেই ওয়েবসাইটটা হয় ডাইনামিক ওয়েবসাইট। সো এই ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে কি কি শিখতে হবে? এখানে আমাদেরকে শিখতে হবে HTML, দেন শিখতে হবে CSS, দেন শিখতে হবে বুটস্ট্র্যাপ, তারপর শিখতে হবে জাভাস্ক্রিপ্ট, jQuery, দেন হচ্ছে PHP। তারপর হচ্ছে কিভাবে একটা ডিজাইনকে ওয়ার্ডপ্রেস CMS এ কনভার্ট করতে হয় বা ডেভেলপমেন্ট করতে হয় ওয়ার্ডপ্রেসে, সেটা শিখতে হবে। এরপর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটির পর কোন ল্যাঙ্গুয়েজটি শিখবো। যে সিম্পল আমরা এখন যেগুলি বললাম, যে HTML CSS, দেন হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে CSS এর জন্য, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্টের সাথে একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে jQuery, এবং হচ্ছে আমাদের PHP শিখতে হবে ডেভেলপমেন্টের জন্য। সো এগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে। আর ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা শিখবো হচ্ছে
বুটস্ট্র্যাপ এবং jQuery দুইটা ফ্রেমওয়ার্ক শিখব। ওকে, এবার আসি HTML কি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে তৈরি করেছেন? টিম বার্নার্স-লি HTML তৈরি করেছেন। এটি তৈরির উদ্দেশ্য কি ছিল? HTML তৈরির উদ্দেশ্য ছিল, উনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি চিন্তা করলেন যে আমার এমন একটা সিস্টেম দরকার, এমন একটা ফাংশন দরকার যেটার মাধ্যমে আমি আমার গবেষণালব্ধ যে তথ্যগুলি থাকবে, বিভিন্ন ইনফরমেশনগুলি কিভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। সো সে যেহেতু বিজ্ঞানী ছিল, খুব সহজেই সে চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে এক সময় এটাকে তৈরি করে ফেলে, দেন এটাকে নাম দেয় ওয়েবসাইট। দেন যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করে সেটার নাম দিয়েছিল HTML, এবং HTML দিয়ে যেই পেজটা তৈরি হয়েছিল সেই পেজটার নাম দিয়েছিল ওয়েবসাইট। ওকে, তারপর হচ্ছে CSS কি। আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, যেমন ধরেন আমি যদি আপনার একটা উদাহরণ দিই, তাহলে ধরেন ফার্মের মুরগি তো আমরা সবাই চিনি। যখন ফার্মের মুরগিটা আমরা ছুলে ফেলি, মানে পশম টসম যা আছে সব একবার খুলে ফেলি, তখন এটা কীরকম হয়ে যায় না, ক্যাঙ্গারু। যখন এটা ক্যাঙ্গারু অবস্থায় থাকে তখন হচ্ছে এটা HTML। যখন এটার ভিতরে মধ্যে পাখা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন রং চং থাকে, দেশি মুগরার মধ্যে বিভিন্ন কালার থাকে, যে এই যে বিভিন্ন স্টাইল করা হচ্ছে, সুন্দর করার জন্য যেই কাজগুলি করা হচ্ছে, মুরগিটাকে সুন্দর করার জন্য যেই কাজগুলি করা হয়, সেটাই হচ্ছে ধরেন CSS। ওকে, তার মানে CSS হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন স্টাইলগুলি যে কাজগুলির মাধ্যমে, যেটার মাধ্যমে করা হয় স্টাইলগুলি, সেটাই হচ্ছে CSS। তারপর হচ্ছে ডিভাইস অনুযায়ী উপস্থাপন। আমরা একটা ডিজাইন করলাম, যেমন ধরেন আমরা ফেসবুকে যদি যাই তাহলে দেখতে পারবো যে এক একটা ডিভাইসে এক এক রকমভাবে শো করতেছে। যেমন মোবাইল দিয়ে যদি আমি ফেসবুকে ঢুকি তাহলে এক এক রকম, তারপর যদি আমি কম্পিউটার দিয়ে ঢুকি ফেসবুকে তাহলে দেখতে এক রকম। মানে এই যে এক একটা ডিভাইসের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এক একটা ডিভাইসে এক এক রকমভাবে শো হচ্ছে, এটাই হচ্ছে রেসপন্সিভ। ওকে, তারপর ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট কোনটি? চলেন আমরা একটু দেখে আসি ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট কোনটা। যদি আমরা লিখি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট, প্রথমের দিকে info.cern.cs যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে থাকবে CERN। আমরা ক্লিক করলাম, এখানে আসার পর যে অপশনটা আছে ব্রাউজ দি ফার্স্ট ওয়েবসাইট, এখানে ক্লিক করলেই আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইটটা দেখতে পারবো। এটা হচ্ছে সর্বপ্রথম ডিজাইন, যে যখন টিম বার্নার্স-লি HTML তৈরি করেছিলেন তখন যে ডিজাইনটা করেছিলেন, এটা হচ্ছে সেই ডিজাইনটা। ওকে, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড অথবা ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পূর্বে এই ল্যাঙ্গুয়েজটাতে শুধুমাত্র বিভিন্ন অ্যানিমেশন ছাড়া তেমন কিছুই করা যেত না। অ্যানিমেশন বলতে শুধুমাত্র একটু একটু স্টাইল করা যেত, তাছাড়া আর কিছুই করা যেত না। কিন্তু পরবর্তীতে এই ল্যাঙ্গুয়েজটা অনেক পরিবর্তন আসে, এখন শুধুমাত্র সার্ভার সাইডে বা ব্রাউজার সাইডে কাজ করে না, তো এখন এটা ব্যাকএন্ডেও কাজ করে। আর সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টের নাম ছিল লাইভস্ক্রিপ্ট। লাইভস্ক্রিপ্ট থেকে পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে এটার বিভিন্ন মার্কেটিংয়ের কৌশল বলা যায়। এখন যখন এটাকে তৈরি হয় তখন এটা কেউ মানে ব্যবহার তেমন করতেছিল না। তখন এটার যে মার্কেটিং প্রকৌশলী ছিলেন, মার্কেটিং ইঞ্জিনিয়ার, তিনি চিন্তা করলেন যে কীভাবে এটাকে মার্কেটিং করা যায়। তখনকার সময়ে জাভা ল্যাঙ্গুয়েজটা খুবই পপুলার ছিল, যদিও জাভা ল্যাঙ্গুয়েজ এবং জাভা স্ক্রিপ্ট দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ। তখনকার সময়ে জাভা ল্যাঙ্গুয়েজটা পপুলার ছিল। তখন জাভা স্ক্রিপ্টের প্রতিষ্ঠাতা চিন্তা করলেন, বা মার্কেটিং যে এক্সিকিউটিভ ছিলেন, মার্কেটিং ইঞ্জিনিয়ার, তিনি চিন্তা করলেন যে এটার নামটা আমরা জাভার সাথে মিল রেখে রাখি, সেক্ষেত্রে হচ্ছে হয়তো মার্কেটিং জনপ্রিয়তাটা আমরা পেতে পারি। মজার ব্যাপার হচ্ছে তার এই যে প্ল্যানটা, এটা কার্যকরী ছিল এবং সে অনুযায়ী কাজও করেছিল। সো সেই জন্য আজকে আমরা জাভা স্ক্রিপ্টকে সবাই চিনি। আর জাভাস্ক্রিপ্টের নির্মাতা ছিলেন ব্রেন্ডন ইচ। তিনি ছিলেন একটা ব্রাউজারের ইঞ্জিনিয়ার। ব্রাউজারটা ছিল নেটস্কেপ তখনকার সময় একটা পপুলার ব্রাউজার ছিল। বর্তমানে যেমন গুগল ক্রোম ব্রাউজারটা সবার মধ্যেই পপুলার, তখনকার সময়ে নেটস্কেপ ব্রাউজারটা পপুলার ছিল এবং তিনি সেই ব্রাউজারের ইঞ্জিনিয়ার ছিলেন। স্কিমা ইন্টারন্যাশনাল হচ্ছে তখনকার সময়ে বিভিন্ন সংস্থা ছিল এগুলিকে মান নির্ধারণ করার জন্য। বর্তমানে যেমন বিভিন্ন সংস্থা থাকে, তখনকার সময়ে সংস্থা ছিল। তখন জাভাস্ক্রিপ্ট কী করে তাদের মান নির্ধারণ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটি স্কিমা ইন্টারন্যাশনালের কাছে দিয়ে দেয়, হস্তান্তর করে। দেন স্কিমা ইন্টারন্যাশনাল
এটার পরবর্তীতে নাম পরিবর্তন করে স্কিমা স্ক্রিপ্ট করে ফেলে। দেন স্কিমা স্ক্রিপ্ট করার পর এটার আপডেট অনেকদিন ধরে বন্ধ ছিল। দেন মাঝখানে কিছু আপডেট আসে, তবে এই আপডেটগুলি নিয়ে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন সমালোচনা সৃষ্টি হয় প্রোগ্রামারদের মাঝে। দেন প্রায় বলা যায় 5-7 বছর একটানা আপডেট আসে নাই জাভা স্ক্রিপ্টের। তারপর হঠাৎ করেই এটা আপডেট আসা শুরু করে এবং পূর্বের যে ভুল ত্রুটিগুলি ছিল সেগুলোকে মাথায় রেখে তারা আর একটা আপডেট নিয়ে আসে। দেন এরপর থেকে মোটামুটি বলা যায় কিছুদিন পরই প্রায় প্রতি বছরই একটা করে আপডেট আসে। সো এখন এটা আপডেট হতে হতে এতটা আপডেট হয়েছে যে এটা শুধুমাত্র ব্রাউজার সাইটেই না, বর্তমানে এটা ব্যাকএন্ডেও কাজ করে। ওকে, তারপর হচ্ছে পিএসপি। পিএসপির আদি নাম হচ্ছে পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমানে পিএসপির নাম চেঞ্জ হয়ে হয়েছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। পিএসপি কে তৈরি করেছেন? পিএসপি তৈরি করেছেন রাসমাস লারডুফ। আপনারা জানেন কিনা জানি না, বর্তমানে পিএসপিকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন জানেন? বর্তমানে পিএসপি দিয়ে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের কাজই করা যায় না, বর্তমানে পিএসপি দিয়ে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি দিয়ে যা যা করা যায় তার সবগুলি কাজই বলা যায় এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে করা যায় পিএসপি দিয়ে। তবে পিএসপিটা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টের জন্য একেবারে সুইটেবল বলা যায়। তারপর হচ্ছে সিএমএস। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা না একটা সিএমএস এর আন্ডারে নর্মালি থাকে। সেক্ষেত্রে এই যে সিএমএসটা, এটা এই যে সিএমএস একটা ওয়ার্ডপ্রেস হতে পারে, সেটা সিএমএস, অথবা হতে পারে জোমলা, ড্রোপাল, মেনলি হচ্ছে অনেক ধরনের সিএমএস আছে, এক একজন এক একটা ধরনের সিএমএস ব্যবহার করে। আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, আর বাংলাদেশের 90% ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সেক্ষেত্রে আমি অবশ্যই প্রিফার করব যে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, কারণ বর্তমানে ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে রিসোর্স আছে, যার কারণে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসটাকে আয়ত্ত করে নিতে পারবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর উপরে বা অন্যান্য সিএমএসগুলোর উপরে তেমন পরিমাণে রিসোর্স এখনও আমাদের বাংলাদেশে তৈরি হয়নি। এরপর আসেন দেখে আসি একটু যে কি কি ধরনের ওয়েবসাইট আছে আমাদের। আমরা যদি একটু ফাইল ওপেন করি, যে আমি যদি এখন বিভিন্ন টাইপগুলি লিখি, কোন কোন টাইপের ওয়েবসাইট আছে আমাদের? আছে সোশ্যাল মিডিয়া টাইপ ওয়েবসাইট। তারপর আছে আমাদের ব্লগ টাইপের ওয়েবসাইট, ব্লগ টাইপ ওয়েবসাইট। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আপনার টেকনোলজি টাইপের ওয়েবসাইট। তারপর আছে আমাদের এডুকেশনাল ওয়েবসাইট। তারপর আমাদের আছে গভর্নমেন্ট টাইপের ওয়েবসাইট, gov ওয়েবসাইট। তারপর আমাদের আছে ট্রাভেলিং ওয়েবসাইট, মানে এই ধরনের অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অবশ্যই বানানো শিখতে হবে, কারণ একজন ক্লায়েন্ট এক এক ধরনের রিকোয়ারমেন্ট আপনাকে দিতে পারে যে আমাকে এই ধরনের ওয়েবসাইট লাগবে, ওই ধরনের ওয়েবসাইট লাগবে। সো আপনাকে জানতে হবে যে কি কি টাইপের ওয়েবসাইট আসলে তৈরি করা যায়, সেটা আপনাকে অবশ্যই ফার্স্টে জানতে হবে। কারণ আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, আর ওয়েবসাইট ডিজাইনের মানেই হচ্ছে কি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা এবং সেগুলো ক্লায়েন্টকে দেওয়া। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? টাইপগুলি জানতে হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট সংগ্রহ করতে হবে, ডিজাইন সংগ্রহ করতে হবে। যদিও আমি আপনাদেরকে অনেক ধরনের টেমপ্লেট এবং ডিজাইন দিয়ে দিব, তারপর এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। সো এবার চলুন আমরা একটু কোর্স আউটলাইন একটু দেখে আসি। এবার আসেন আমাদের কাছে কী কী ছিল। ওভারভিউ অফ ওয়েব টেকনোলজি, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি ওয়েব টেকনোলজি নিয়ে, সো এটা নিয়ে আর কিছু বলছি না। তারপর হচ্ছে ডোমেইন হচ্ছে একটা নাম। আমরা যখন একটা নাম রেজিস্টার করি, একটা জায়গায় কিছু রাখি, সেক্ষেত্রে ওইটার একটা আইপি অ্যাড্রেস থাকে ইন্টারনেটে নর্মালি। ওই আইপি অ্যাড্রেসটা মনে রাখা আমাদের জন্য অনেক কষ্টকর। যেমন
ধরেন কেউ যদি ডাকে, ধরেন আপনার নাম হচ্ছে সাইম, এখন কেউ যদি ডাকে সাইম এদিকে আসো, সেক্ষেত্রে নামটা খুবই সহজ। কিন্তু যদি এইভাবে কেউ ডাকে যে এমুকের নাতি তমুকের ছেলে সাইম এদিকে আসো, সেটা অনেক কষ্টকর না এবং মনে রাখাটাও কঠিন। এভাবে আপনি কয়জনের নাম মনে রাখতে পারবেন? হয়তো 2-4 জন, এতটুকুই। বাট এই সিস্টেমটাও ঠিক সেম। যেমন আপনার আইপিটা মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ আপনারা জানেন অলরেডি আইপি অ্যাড্রেস কীরকম থাকে। আমি যদি দেখি একটু আইপি অ্যাড্রেসটা, হোয়াট ইজ মাই আইপি যদি লিখে সার্চ করি, তাহলে আমি আমার আইপি অ্যাড্রেসটা দেখতে পারবো, কারণ প্রত্যেকটা আইপি অ্যাড্রেস এরকম থাকে। আর এরকম যখন একটা ওয়েবসাইটে এই ধরনের একটা আইপি অ্যাড্রেস থাকবে, সেক্ষেত্রে আপনার মনে রাখাটা হিউজ পরিমাণের কষ্টকর। সো সেই জন্য আমাদের এই ডোমেইন নামের মাধ্যমে একটা যে কোনো একটা নামের মাধ্যমে আমরা ওই আইপিটাকে আবরণ করে ফেলি। এটাকে হচ্ছে ডোমেইন বলা হয়। হোস্টিং, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন থাকবে বা বিভিন্ন তথ্য থাকবে, ইমেজ থাকবে, ভিডিও থাকবে, মিডিয়া ফাইল থাকবে, এইগুলি ইন্টারনেটের কোথাও না কোথাও রাখতে হবে। আর ইন্টারনেটের যে বিভিন্ন জায়গায় আমরা রাখি সেগুলোকে নর্মালি আমরা ক্লাউড বলা হয়। আর ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলি রাখি সেটাকে বলা হয় হোস্টিং। এই যে হোস্টিংটা দিবে তারা একটা আপনাকে কন্ট্রোল প্যানেল দিবে, সেটার নাম হচ্ছে সি প্যানেল, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করতে পারবেন। যেমন বিভিন্ন থিম যদি কোনো কারণে আপলোড না হয়, বিভিন্ন লিমিটেশন বাড়ানো, মানে সব ধরনের কাজ নর্মালি সি প্যানেল থেকে করতে পারবেন। এরপর হচ্ছে সিএমএস, অলরেডি আমরা জানি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর হচ্ছে লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার। আমরা কাজ করবো যখন কাজ করব তখন আমাদের বিভিন্ন সার্ভার প্রয়োজন পড়ে। এটাকে বলা হয় লোকাল সার্ভার। লোকাল সার্ভার বলা হয় সেই সার্ভারগুলোকে যখন আপনি আপনার কম্পিউটারকে বা পিসিকে সার্ভার বানাবেন, দেন সেটাতে কাজ করবেন। আর লাইভ সার্ভার হচ্ছে যেটা সরাসরি ইন্টারনেটে থাকবে এবং সেখান থেকে আপনি সরাসরি কাজ করবেন। আমরা যারা নতুন অবস্থায় কাজ করি, নর্মালি আমাদের লাইভ সার্ভার থাকে না বা নেই কারোর, এখন 2-1 জনে থাকতে পারে অবশ্যই। তবে লোকাল সার্ভার কাজ করি আমরা নর্মালি যখন শিখি, কারণ লোকাল সার্ভারে আমরা যখন কাজ করে পারি তখন আমরা লাইভ সার্ভারে যাই, কারণ নতুন অবস্থা আমাদের কারোরই সার্ভার থাকে না। সেই জন্য আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার বানাই, দেন আমরা কাজ করি। আর যখন কাজ পারবো তখন আমরা বিভিন্ন লাইভ সার্ভারে কাজ করব। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজগুলি সম্পর্কে অলরেডি আইডিয়া দিয়েছি, সো ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আর আলোচনা করছি না। সো নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে সবগুলিকে ভালো করে মুখস্থ করা। যে টপিকগুলি আলোচনা করলাম সেই টপিকগুলি ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।